জনাব আনিস আলমগীর, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব আনিস ধন্যবাদ। আলমগীর, আপনি তো দেখেছেন, নিশ্চয়ই শুনেছেন কিনা, আমি নিশ্চয়ই হুম। শুনেছেন, সবাই শুনেছি। যেটা শোনার জন্য ওনার প্রেস সেক্রেটারি বলেছেন যে শোনার জন্য নাকি রাস্তায় কালকে গাড়ি ঘোড়া কম ছিল। তো ওনার এই ভাষণটা শুনে আপনার কাছে মানে সব মিলিয়ে কেমন মনে হলো? মানে পলিটিক্যাল পার্টিগুলি করে ম্যানেজ করতে পারলেন কিনা, অথবা জনগণের জন্য কোনো সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারলেন কিনা? না, আমার মনে হচ্ছে যে বরফ যেটা গলে এটারে গলিয়ে আবার বরফ বানায় এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। উনি যে বক্তৃতা দিয়েছেন সংক্ষিপ্ত ছিল, সেটাই প্রশংসার যোগ্য। আর তার প্রেস সচিব কি বলেছে আমি আমি পার্সোনালি দেখি নাই সেটা। তো এই প্রেস সচিব আজকাল যা বলে এগুলোর উপর তো মানুষের কোনো আস্থা নাই। এবং উনি এত বড় জ্ঞানী হয়ে গেছেন যে যাকে যখন ইচ্ছা তা বলতে পারেন। আপনি বোধহয় দেখেছেন কদিন আগে আমাকে লিখেছে যে, আমাকে নিয়ে লিখেছে যে আনিস আলমগীরের অর্জন হচ্ছে ইরাক যুদ্ধে গিয়ে সেখানে হোটেলে বসে বসে রিপোর্ট করা। উনি যে কি ছিটে ফেলেছেন বাংলাদেশের সাংবাদিকতায় সেটা তো এখন আমরা কিছু দেখি নাই। এক শেখ হাসিনা, আমি আমি আমার দেখা মতো দেখেছি যেটা, এক শেখ হাসিনা হেলিকপ্টারে করে ইয়েতে গিয়েছেন, যে শেখ দিল্লিতে গেছেন, এটাই এই স্কোপটা দিয়েছিলেন উনি ব্রেকিং। এটাই উনি ছিঁড়েছেন বাংলাদেশের সাংবাদিকতায়। আর কে কি চিড়েছে, কে কি লিখেছে, এগুলো কিছুই না ওনার কাছে। আজকে কিছুক্ষণ আগে আমি দেখলাম মতিউর রহমান চৌধুরীকে নিয়ে উনি যা ইচ্ছা তা ওনার মনের মাধুরী মিশিয়ে দিয়ে বলেছেন। উনি বাংলাদেশের সাংবাদিকদের তো ওনার ওনার কাছে সাংবাদিকতা শিখতে হবে এখন যা অবস্থা দাঁড়িয়েছে। তো উনি আসলে কি কখন কি বলেন। আর ওনার কিছু সাগরে তো আছে যেগুলা ওনার সাথে একই সঙ্গে বেনিফিশিয়ারি। অনেক গোলাম তৈরি হয়েছে, এই গোলামরা দেশে বিদেশে গিয়েছে এবং সেখান থেকে আমাকে আপনাকে আক্রমণ করে করে আবার লিখে নিজের চাকরি কি সেটা বাদ দিয়ে। এই গোলামদের অবশ্যই চেনেন, এগুলো এই গোলামদের নিয়ে কি বলবো আর। যেগুলো ফুড কর্মার খাটছিল ইনুস সেন্টারের, চাকরি বাকরি পেয়ে এখন বিরাট বিরাট হয়ে গেছে এবং হুমকি দেয় শুধু, একটার পর একটা হুমকি দেয়। একে জেলে নেয় না কেন, অন্য কেউ হলে তো একে ধরতো, আপনারা এই স্বাধীনতা পেয়ে গেছেন এইগুলা। তো এই সমস্ত আবর্জনাকে নিয়ে আমি আলাপ করার খুব বেশি স্বচ্ছন্দ বোধ করি না। কারণ এগুলা একটা থেকে আরেকটা, এগুলোর সাথে এই পিনাকির মিল আছে। পিনাকি যেভাবে ওইখানে বসে বসে যে আবর্জনা ছাড়ে, এই এদের এদের সাথেও পিনাকির মিল আছে এবং পিনাকি এদেরকে নিয়ে খুব উচ্ছ্বসিত থাকে মাঝে মাঝে। মাঝে মাঝে এদের কোনো গন্ডগোল হয়ে যায় আবার এদের বিরুদ্ধে লেখে। তো ডক্টর ইউনূসের যে বক্তৃতাটা, ও যদি বলে থাকে যে এটা মানুষ ঘরে বসেছিল এটা দেখার জন্য, এটা কোন ধরনের কোন তথ্য দিয়ে লিখেছে আমি সেটা জানি না। ওর মুখ আর মানে কি বলবো, আর আবর্জনা বের হওয়ার, শরীরে শারীরিক আবর্জনা বের হওয়ার দুই মুখই এক হয়ে গেছে। তো এগুলাকে নিয়ে কথা বলা মানে বৃথা সময় নষ্ট করা। কিন্তু ডক্টর ইউনূসের যে বক্তৃতাটা, আমি মনে করি যে উনি দুই পক্ষকে সন্তুষ্ট রাখার চেষ্টা করেছেন ওনার তরফ থেকে। হুম, এবং হুম, হুম। একটা জায়গায় আমি ওনাকে সাধুবাদ জানাই যে ব্যয়বহুল একটা নির্বাচনকে উনি, গণভোট যেটা, সেটাকে উনি একই দিন নিয়ে এসেছেন, যে একই দিন করুক সেই সেই ইয়েটা দিয়েছেন। এই জায়গাটাতে আমি ওনাকে সাধুবাদ জানাতে হবে। কারণ বাংলাদেশ এত আহ, অর্থনৈতিক ভাবে এত একটা দুর্বল দেশ এবং উনার শাসনে আরো দুর্বল হয়ে গেছে। সেই পরিস্থিতিতে আমাদের এত ব্যয় বহন করার থেকে একদিন করাই যুক্তিসঙ্গত। তবে উনি যে জটিল প্রশ্ন রেখেছেন সেটা আমি জানি না, অশিক্ষিতরা তো প্রশ্নই আসে না, শিক্ষিতদেরও মাথা ঘুরে যাবে ওনার ওই প্রশ্নের জবাব দিতে। উনি যেটা করতে পারতেন, যেটা এই আহ, মানে যারা এই যে ঐকমত্য কমিশন যে কাজটার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তারা যে রাজনৈতিক দলগুলোর সাথে মিলেমিশে বাংলাদেশের সংবিধানের বিশেষ কিছু বিষয় আহ, সমাধানের জন্য একমত হয়েছেন, এগুলোকে তো আমরা আমরা তো এগুলোকে নেগেটিভলি দেখি নাই, কারণ এখানে অনেকগুলো জরুরি প্রশ্ন ছিল। তো সেগুলো কিন্তু একটা প্যাকেজে একটা প্রশ্নে দিয়ে দিয়ে দিতে পারতেন শুধু, যে হুম। রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ভিন্ন মত সহ এক হয়েছে সেটা সেটা সংসদে যে পূরণ করার জন্য, সংসদে এইটা আহ কার্যকর করার জন্য আপনি এটাতে হ্যাঁ বলবেন না না বলবেন, সিম্পল একটা কোয়েশ্চেন ছিল। এটাকে যেভাবে এখন এক কোয়েশ্চেন চার উত্তর, চার চার শাখা প্রশাখা এবং একই উত্তর, এভাবে এখন যেভাবে দিয়েছেন এক দুই তিন চার, এখন রাজনৈতিক দলগুলোর কর্মীরা মনে করেন এক নাম্বারটা আমার রাজনৈতিক দল সমর্থন করে, আমি করি। দুই নাম্বারটা আমার রাজনৈতিক দল করে না এবং আমি এটার চরম বিরোধী। তা আমি কিভাবে সবগুলোতে হ্যাঁ বলবো আর কিভাবে না বলবো, এই জটিল প্রশ্নের উনি কিন্তু রেখে দিয়েছেন। এবং ডক্টর আলী রিয়াজকে উনি এখন পদোন্নতি দিয়ে
উপদেষ্টা করেছেন। উনি তো একবার গিট্টু লাগিয়ে গিয়েছেন, বাকি গিট্টুগুলো উনি খুলবেন কিনা না আরো জটিল করে দেবেন সেটা এখন সময়ের ব্যাপার। তবে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়াতে আমি যেটা দেখলাম, তারা মানে না গ্রহণ না বর্জন অবস্থায় রেখেছে এটাকে। তারা যে আবার কি ভাবতেছে আমি জানি না। বিএনপির তরফ থেকে যেটা হয়েছে আমি যেটা বললাম, যে তারা ওয়েলকাম করেছে ওই জিনিসটাই, গণভোট একই দিন দেওয়াতে। আর নিচের যে ইয়েটা, প্রশ্ন প্রশ্ন উত্তর যেটা, সেটাও তারা তাদের ভাষায় ওয়েলকাম করেছে। তারা বলেছে যে 17ই অক্টোবর যে স্বাক্ষর হয়েছিল, যেভাবে যেভাবে আমরা সম্মত হয়েছিলাম, সেটাই সেই অনুযায়ী যাতে এই গণভোটের ব্যবস্থা নেওয়া হয়। তার মানে হচ্ছে যে নোট অফ ডিসেন্ট সহ যাতে গণভোট আয়োজন করে। জি, এটা এটা মোটামুটি একটু বোঝা গেল, কিন্তু প্রশ্নগুলি যেটা বলেন আপনি, চারটা প্রশ্ন তো। আমি নিজেও কিন্তু, আপনি যদি এখন আমাকে জিজ্ঞাসা করেন যে চারটা প্রশ্ন কি কি ছিল, আমি কিন্তু বলতে পারবো না। আমি এটা দুইবার কঠিন। পড়েছি, দুইবার পড়েছি, কিন্তু আপনি আমাকে বলতে পারেন, বলতে পারবো না যে কি খালি কি বলতে চাচ্ছে তারা আসলে। তো না, যা সাবজেক্ট হোক কঠিন অবশ্যই, ভাষাটাও কঠিন। তাই না, ভাষাটা একদম কিন্তু ওই, মানে সংবিধানের ভাষা হয়ে গেছে আর কি। হ্যাঁ। এই আর আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন, আমি এই জিনিসটা খেয়াল করলাম যে আমাদের সরকারি হিসেবে আমাদের দেশে এই মুহূর্তে সাক্ষরতার হার হলো আপনার 77.9%, মানে ধরলাম 78%। তার মানে 22% মানুষ লিখতেও জানে না, পড়তেও জানে না। তো আপনি 22% মানুষকে যদি এটার বাইরে রাখতে চান, তাহলে এটা কেমন হলো? এবং তারও চেয়ে বড় কথা হলো কি, আপনি পারেন, সে অর্ডার দিয়ে দিচ্ছে, আমি আর কিছু বলতে চাই না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই গণভোটের কি আসলে খুব প্রয়োজন ছিল? না, ওর প্রয়োজন নাই, কারণ প্রয়োজন যে নাই এটা উনি নিজেই বলছেন। কারণ যে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতির মাধ্যমে, যে এই গণ এই সংস্কার যে কমিশন করেছেন, যে সংস্কার ইয়েটা সনদটা যে বাস্তবায়ন করার জন্য আইনগত ভিত্তি দিয়েছেন, আইনগত ভিত্তি যদি দিয়ে থাকেন আমার এটার উপর ভোটের কি দরকার আছে? সেটা তো সাধারণ ভোটে হয়ে যাবে, আপনার সংসদের সংখ্যাগরিষ্ঠতা ভোটে হয়ে যাবে। এটা 51, 151 ভোটে হয়ে যায়। এটার জন্য আবার এটা লাগবে কেন? আমি এটা জানি না। অধ্যাদেশগুলো যত অধ্যাদেশ জারি হয় সেগুলো তো 151 কোটি হয়ে যায়, সেটার জন্য তো আর 2/3 লাগে না। আর আপনি যদি এটা যদি এবং সেই সঙ্গে আপনি আরো একটা করেছে, যে গণপরিষদ যেটা করার কথা ছিল সেটার পরিবর্তে উনি আরেকটা পরিষদ করেছেন, সংস্কার আহ, বাস্তবায়ন কি কি জানি কমিটি জাতীয় একটা কিছু করেছেন। আহ, মানে সংবিধান পরিবর্তন করবেন তারা, 6 মাসের টাইম দিয়েছেন। এবং 1 মাসের মধ্যে আবার এই উচ্চ ওই যে সংখ্যা, এটাকে সংখ্যানুপাতে যে উচ্চ উচ্চ কক্ষ বিশিষ্ট সংসদ করেছেন সেটাও বাস্তবায়ন করতে হবে। সবগুলো এখানে করা আছে সনদে। সনদে যদি আপনি ইয়ে দিয়ে দেন, আহ, আইনগত ভিত্তি দেন, তাহলে আর এটা গণভোটের দরকার কি? আর সবচেয়ে বড় যে ডেঞ্জারের যে বিষয়টা, গণভোটে যদি না হয় তাহলে তো এই জুলাইয়ের সমস্ত কার্যক্রম অবৈধ হয়ে যাবে। ডক্টর ইউনূসের সহ উনার উনার কার্যক্রম সহ অবৈধ হবে এগুলা। এবং সেগুলো তখন এটাই তো তো বলছি, কিভাবে ওনারা কাভার আমি করবেন? আপনাকে এক্সপ্লেন করছি যে আপনি যেটা বললেন যদি না হয়ে যায় তাহলে সব অবৈধ হয়ে যাবে। আপনি কি গণভোটে না বিজয়ী হওয়ার কোনো আশঙ্কা দেখেন? আমি গণভোটে না বিজয় হওয়ার আশঙ্কা শুধুমাত্র তখনই দেখবো যখন বিএনপির শুভ বুদ্ধির উদয় হবে। বিএনপি যদি বলে যে গণভোটে না দাও, কারণ এই যে জটিল প্রক্রিয়া যেটা করেছে সেই সবগুলো কাজ সনদ অনুযায়ী আমরা যেটা স্বাক্ষর করেছিলাম সেই অনুযায়ী আমরা এটা সমাধান করব, সংসদের সংখ্যাগরিষ্ঠতা দিয়েই করব, সংসদ সদস্যদের সাথে মিলেই করব। সো আমরা এই জটিল পরিস্থিতিতে দেশকে ফেলতে চাই না। এবং আমরা গণভোট, উনি যে গণভোট দিয়েছেন সেটা তো আমরা না করছি না। তোমরা গণভোটে না দাও এবং আমরা সংসদে গিয়ে সেটা ঠিক করব। তাহলে এখানে জনরায়ও হলো, ওনার গণভোটও হলো। বিএনপি কেও যে এখন যে উনি টার্গেট করেছেন, বা উনি বা জামাতে ইসলাম বা এনসিপি টার্গেট করেছে যে বিএনপি সংস্কার চায় না, সেই 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 দায় থেকেও বিএনপি রক্ষা পেল। যে আমরা সংস্কার চাই এবং আমরা সংস্কার চেয়েছি বলে 17ই অক্টোবর আমরা যেটাতে স্বাক্ষর করেছি সেই অনুযায়ী আমরা অ্যাক্ট করব। আমরা এখানে এখানে কোনো দ্বিমত নাই। কিন্তু তোমরা এই বিষয়টা যেহেতু জটিল হয়ে আছে এখন, তোমরা এখানে না ভোট দাও। তো বিএনপি যদি শুভবুদ্ধির উদয় হয় বিএনপি তাই করবে। হম। আচ্ছা, আরেকটা বিষয়, আমি এখন এই এই ওনার ভাষণের বাইরে অন্য একটা রাজনৈতিক আলাপে যেতে যাচ্ছি। সেটা হলো, আপনি দেখেছেন যে গতকালকে ঢাকা শহরের চেহারা অন্যরকম ছিল। রাস্তায় খুব একটা হুম। যানবাহন দেখা যায় নাই,
মানুষের ভিড় ছিল না। আহ আমরা শুনেছি আর কি, আমি নিজে দেখিনি, আমি শুনেছি যে অনলাইনে নাকি আওয়ামী লীগের পক্ষ থেকে একটা লকডাউনের তারা আহ্বান জানিয়েছিল। এবং এই জন্য আগের দিন রাত থেকে, সন্ধ্যা থেকে আমি কিন্তু রাস্তায় যানবাহন খুবই কম দেখেছি। তো একটা অনলাইনের একটা আহ্বান, সেই আহ্বান কে দিয়েছে তার কোনো ঠিক নাই। সেই আহ্বানের যে প্রতিক্রিয়া আমরা দেশের উপর দেখতে পেলাম, তো আগামীতে নির্বাচনের সময় এই এই ধরনের ঘটনা কি নির্বাচনকে আপনি, আপনার কাছে কি মনে হয়, খুব স্মুথ করবে, নাকি আপনি আশঙ্কা দেখেন? এটা আবারও শফিকের প্রসঙ্গই আপনি বলতেছেন যে লোকজন ছিল না, এগুলো বোধহয় ইউনূসের ইয়ের জন্য ছিল। এবং শফিক যে বলছিল যে শেখ হাসিনা যে ইন্টারভিউ গুলো করা হচ্ছে এগুলা মানে ভুয়া ইন্টারভিউ, এগুলা টাকা দিয়ে করছে। আজকে বিবিসি তার ইন্টারভিউ ছেপেছে, শফিক নিশ্চয় বলবে এখন বিবিসিও শেখ হাসিনা থেকে টাকা খেয়েছে, তাই না? এবং শেখ না, হাসিনার টাকা খেয়ে উনি খেয়ে ছাড়া এরা টাকা খায় না। প্রচার। হ্যাঁ, এখন হলো উনি উনি ছাড়া পৃথিবীর সবাই টাকা খায়। হ্যাঁ, উনি ছাড়া পৃথিবীর সবাই টাকা খায়। উনি একমাত্র বাংলাদেশের মহান সাংবাদিক। সাংবাদিকরা শিখাচ্ছেন মুখ দিয়ে এবং অন্য মুখ দিয়ে, দুই মুখ দিয়ে যা বের করছেন যে ডাস্টবিনের মতো বের হচ্ছে। উনি শুধু সাংবাদিকতা জানেন, আর কেউ জানে না, বিবিসি সহ আর সবাই। তো এই যে, এবং শফিকের কথা এই জন্য আসছে যে সে কিন্তু বলেছিল যে আওয়ামী লীগ কোথায়, আওয়ামী লীগ ভেনিশ হয়ে গেছে। তো ওকে প্রমাণ দেওয়ার জন্য আওয়ামী লীগ এগুলো চোরা করতে হামলা করতেছে মনে হয়। কারণ আওয়ামী লীগ যে আহ, আছে, আওয়ামী লীগ হয়তো ক্ষমতায় আসতে পারবে না এই মুহূর্তে যা পরিস্থিতি, এবং যারা আবার স্বপ্ন দেখে যে শেখ হাসিনা আসবে ক্ষমতায় বসে যাবে, এই যে দুঃসম্পদ যারা দেখছে তারা হয়তো আমার উপর রাগ করবেন। যেমন ভাবে শফিক গোষ্ঠীরাও যেভাবে রাগ করে কথায়, দুই গোষ্ঠীর জন্য এটা প্রযোজ্য। সময় বাস্তবতা কি সেটা তারা উপলব্ধি করছে না। তারা এক একটা পার্টির চেলা হয়ে আছে। তারা এই ডক্টর ইউনূসের চেলা, শেখ হাসিনার চেলা হয়ে আছে। বাস্তবতা কি সেটা তারা দেখতেছে না। বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারবে না, কিন্তু আওয়ামী লীগ এই নির্বাচনকে বানচাল করার বহু শক্তি রাখে। এবং বহু শক্তি যে রাখে সেটা তো গত 3 দিনে দেখা গেল 20টা গাড়িতে আগুন দেওয়া হয়েছিল। এই আগুনগুলো নিশ্চয় আসমানি কিতাব থেকে কেউ এসে দেয় না, আওয়ামী লীগ সংশ্লিষ্ট কিংবা সরকারের ভিতরে গুপ্ত বাহিনী যারা আছে তারা করেছে আওয়ামী লীগের বদনাম করার জন্য। দুইটার এক পক্ষ তো করেছে। তো এবং কতগুলো লোককে ধরা হয়েছে। তো এত কিছুর পরেও যদি এরা মনে করে যে আওয়ামী লীগ নিঃশেষ হয়ে গেছে, আওয়ামী লীগ এই নির্বাচনকে কঠিন করতে পারবে না, আমি বিশ্বাস করি না। আমি এর আগে দুইটা টেলিভিশনে বলেছি যে আওয়ামী লীগের সঙ্গে একটা সমঝোতায় আসা উচিত। কারণ হামাসের সাথে যখন ইসরায়েল বসতে পারে, আওয়ামী লীগের সাথে বাংলাদেশের সরকার বসতে অসুবিধা কোথায়? তারা তাদেরকে বলুক যে কি কি কারণে, তাদের প্ল্যান কি আর তাদের ইয়ে কি। এবং তারা এই এই বসার মধ্য দিয়ে তো এই নয় যে শেখ হাসিনাকে দায় থেকে মুক্তি দিয়ে দাও, তা না। কি আওয়ামী লীগকে তো বাংলাদেশ এখনো নিষিদ্ধ করে দেয় নাই। বা যারা আওয়ামী লীগ করে তাদেরকে, তারা এটা নিষিদ্ধ রাজনীতি, তারা যারা যারা আওয়ামী লীগার আছে এখানে তাদেরকে ধরে ধরে ইয়ে করে দাও, নাৎসি বাহিনীর মতো ধরে জেলে ধরে দাও। সেরকম সেটি ঘোষণা তো বাংলাদেশ সরকার থেকে এখনো আসেনি, যদিও তারা অঘোষিত ভাবে সেই রকমই কাজই করে। তো সেই জায়গায় তাহলে আওয়ামী লীগের সাথে একটা চ্যানেল তারা খুলতে পারে যেটাতে অ্যাট্রোসিটি কম হতে পারে, আমাদের ইলেকশনটা যাতে স্মুথ হতে পারে। আওয়ামী লীগকে তো তারা ইলেকশনে দিচ্ছেই না, আবার দিলেও যে আওয়ামী লীগ আসবে সেটাও আমি বিশ্বাস করি না। তো শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে 17 তারিখ, যেহেতু 17ই নভেম্বরে এই রায় দেবে, তাহলে দেশের মধ্যে আরেকটা অস্থিতিশীলতা তৈরি হবে। এবং নির্বাচন পর্যন্ত সেটা কোথায় যায় আমি জানি না, আপনিও জানেন না। নির্বাচনের আগে এই এই নির্বাচন কি সত্যিকার অর্থে হবে কিনা। একদিক দিয়ে রাজনৈতিক দলগুলো কোন পদ্ধতিতে নির্বাচনে যাবে, কি করবে, এগুলো নিয়ে ঝগড়া করছে। আরেক দিক দিয়ে আমাদের নির্বাচনের উপর এমন থ্রেট রয়ে গেছে যে সেটা আসলে হবে কিনা। এবং সরকারি দলের প্রোপাগান্ডা টিম এগুলোকে আরো উস্কাচ্ছে যে এই ধরনের কার্যক্রম যাতে আরো বেশি হয়। আমার মনে হয় যে এরা নির্বাচনটাকে বানচাল করে সেফ এক্সিট নিয়ে সবাই যে যার মতো করে চলে যাচ্ছে। অনেকে রাষ্ট্রদূত করতেছে, অনেককে লোভনীয় ফোর্স দিচ্ছে। তো এরা একটা একটা চলে যাবে, শুধু আমরা সাফার করব, আমরা যারা এই দেশে আছি তারাই। হম। তো এটা তো আসলে মানে খুবই মানে একটা আতঙ্কের ব্যাপার আমি মনে করি জাতির জন্য একটা। কিন্তু আমরা যে গণতন্ত্রের প্রত্যাশা এত কিছু করলাম, সেটা আসলে কোথায় যাবে, কোথায় যে ঠেকবে, এটা কিন্তু বলা আসলে বড়ই কঠিন হয়ে গেছে। আপনি মাঝখানে একটু বললেন একটা কথা, যে কেউ কেউ নাকি রাষ্ট্রদূত হওয়ার দৌড়ে আছে। তো হুম। এই ব্যাপারটা নিয়ে আপনার কি মনে হয়? রাষ্ট্রদূত হলেই কি সমাধান হয়ে যাবে? নতুন গভর্নমেন্ট তাদের আবার ডেকে নিয়ে আসবে না?
তাহলে এই হয়ে না লাভ। না, এক্সিট তো পেয়ে যাচ্ছে। নতুন গভর্নমেন্ট এসে ডাকলো আমাকে, আসবো না তো? আওয়ামী লীগ আমলে অনেক বাইরে চলে গেছে না, তারা তো আসে নাই। আওয়ামী লীগ অনেক প্রেস উম, মিনিস্টার বানিয়েছে না, রাস্তা থেকে রাস্তা থেকে তুলে এনে। ওগুলো কি আছে এখন? ওইগুলো তো পালিয়ে আছে। যে এরকম আওয়ামী লীগ আমলে যেভাবে দিয়েছিল, এই আমলেও তারা এমন কতগুলো দেবে যে বাইরে পালিয়ে যাবে, এগুলো যাতে আসতে না হয়। এবং ডক্টর ইউনূস বা আদার্স, এদের এক্সিট তো হয়তো রাজনৈতিক দলগুলোর সাথে, যারা ক্ষমতা আসবে তাদের সাথে তাদের একটা সমঝোতার ভিত্তিতেই তারা এক্সিট নেবে। ও, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এই আমলে যারা নাকি প্রেস মিনিস্টার ওয়াশিংটনে গিয়েছে অথবা অন্য কোথাও গিয়েছে, তাদেরও আসার সম্ভাবনা আপনি দেখছেন না? তাদের কারো কারো দেখছি না, কারো কারো দেখছি, কারো কারো দেখছি না। কারণ এটা নির্ভর করছে আপনি প্রফেশনালিজম কতটা বজায় রাখছেন। আপনাকে পাঠিয়েছি আমি ওয়াশিংটনে, যে আমেরিকান মিডিয়াতে বাংলাদেশের ইমেজ বৃদ্ধি করার জন্য। আর আপনি সারাদিন গোলাম হয়ে এই একটা ভিডিও করেন যে মাসুদ কামাল কি বলল, আনিস আলমগীর কি বলল, এগুলা নিয়ে। আপনার কাজ তো এটা না। গোলামকে যে গোলামির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, সে গোলাম সেগুলো সেই কাজটাই করতে হবে। গোলামের সেই গোলামিটাই হচ্ছে আসল কাজ। সে মনে পড়ে ওই যে ওই দৃশ্যটা, স্বরাষ্ট্রমন্ত্রী মাঝ রাস্তায় দাঁড়ায় রইছে, চারিদিকে মানুষ ওপেন, আরেকটা পুলিশ বলতেছে একটা গুলি করি একটাই মরে, আরেকটা দাঁড়ায়া যায়। চিন্তা করেন, সেগুলো আবার রেকর্ড হচ্ছে, চ্যানেলে প্রকাশ পাচ্ছে। এই দেশ সেই দেশই, কিন্তু ওই যে আরেকটা দাঁড়ায়া যায়, ওইটার মধ্যেই সবকিছু লুকায় আছে। সমস্ত রহস্য ওইটার মধ্যেই লুকায় আছে। এই প্রজন্মের প্রতিরোধের ক্ষমতা, একটা নতুন বাংলাদেশের গল্প। হ্যাঁ, ওই যে আরেকটা দাঁড়ায়া যায়, এইভাবে দাঁড়ায়া যাবে ভাই, রুখতে পারবেন না। যাই হোক, অত সিরিয়াস আলাপ কইরা লাভ নাই। আজকের দিনটা ছিল কিন্তু আওয়ামী লীগের, এটা আপনাকে স্বীকার যাইতেই হবে। কিভাবে উনাদের আজকের দিনটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। হয়তো লক্ষ লক্ষ মানুষের মিছিল বাইর হয় নাই, হ্যাঁ, কিন্তু আগুন তো জ্বালাইছে, বাস তো পোড়াইছে। আবার দেখেন, তাদেরকে প্রতিরোধ করার জন্য সব দলের পক্ষে থেকেই রাস্তায় ছিল, এবং ছাত্র শিবিরও ছিল, একদম ব্যাট নিয়ে হাতে ছক্কা মারার জন্য সবাই মোটামুটি প্রস্তুত ছিল। তারপরও ফাঁক ফোকর দিয়া যেটুক করছে, এইটুক দিয়া জানান দিতে পারছে আওয়ামী লীগ জিন্দা হ্যায়, এইটুক জানান দিতে পারছে। আরো বেশি জানান দিতে পারছে কোন অ্যাঙ্গেলে জানেন? শুনলে তো চমকাইবেন, হ্যাঁ হ্যাঁ চমকাইবেন। আজকে 13 তারিখ, অনেকেই বলে আনলাকি 13, আনলাকি 13 বলে না অনেকে? বলে তো ভাই, কিন্তু আওয়ামী লীগের জন্য লাকি দিন। কেন বলতেছি? দেখেন, সারাদিন যা কিছু, দিন শেষে মানে সূর্য ডুবার সময় কি দেখলাম? একটা গ্যাজেট পাস হয়েছে, সেটার সিগনেচার কার? মহামান্য ছুপ্পু সাহেবের। আপনারা যারা অনেক সময় ওনার নাম ধরে ডাকেন, বেয়াদবি করবেন না, মহামান্য শব্দটা লাগাবেন, কারণ ওনারই সিগনেচার লাগছে এই গেজেট পাস হইতে। মানে আজকে যে ইনুস স্যার যা কিছু জাতির সামনে বলছে, ওটাও কিন্তু 13 মিনিট। আজকে 13 তারিখ, জাতির জন্য যে ভাষণ দিছে, ওইখানেও দেখেন 13 মিনিট 19 সেকেন্ডের মতো হবে। এই জন্য আজকে 13 তারিখটা সবার জন্য গুরুত্বপূর্ণ হইল, আওয়ামী লীগের জন্য। আজকে জুলাই সনদপত্রের গেজেটে সিগনেচার করছে। কি অদ্ভুত মিল, চিন্তা করছেন? 13 মিনিটের ভাষণ, 13 তারিখ, বিচার ট্রাইব্যুনালের রায়। রায় তো না, একটা ডেট ঘোষণা। আসলে হয়েছে কি জানেন? এই ডেট ঘোষণাটা এমন হয়ে গেছে যে এইটা দিয়ে বুঝা নিল 17 তারিখের ফাইনাল খেলাটা কেমন হবে। এটা সেমি ফাইনাল, মানে আওয়ামী লীগের রিয়াকশন বোঝার জন্য এরকম একটা ডেট দিছে, এই 13 তারিখ। যে ফাইনাল ডেট জানাইবার আগে আরেকটা ডেট দিতে হয়, যার জন্য এই ডেটটা দিছে। কিন্তু এই ডেট দিয়া সরকার বুঝা নিছে রিয়াকশনটা কত দূর যাইতে পারে 17 তারিখে। কারণ 17 তারিখে তো মেইন রায়, মানে ওই দিন ওই ঝুলানের রায়টা দেওয়া হবে। আর এই রায়টা 3 জনের জন্য আসতেছে, 3 জন। একজন তো উনি বুঝাই নিছেন আপনারা, আরেকজন ওই যে প্রথম বললাম একটা গুলি করে আর একটা দাঁড়ায় যায়, ওই যে উনি বড় বড় চোখ ডাকাইতের মতো, তার আরেকটাকে ওই যে রাজ সাক্ষী হয়েছে মনীষ, নাকি আবার জেলে কিছুদিন রাখবে 17 তারিখে বোঝা যাবে। কিন্তু ওই দুজন কিন্তু ফাইনাল। এইটা জুলাই নিয়ে না জুয়া খেলা হইতেছে।
রীতিমতো একটা জুয়া চলতেছে। আর আপনারা তো জানেন যারা জুয়া খেলার অভ্যাস, তাদের মধ্যে একটা জিদ কাজ করে ভাই। এই জিদটা কি জানেন? যদি হাইরা যায় না, আবার জুয়া খেলে ওই হারানো টাকাটা ফেরত আনার জন্য। এভাবেই জুয়ার নেশা বাড়তে থাকে। আর ওই জুয়ার মধ্যেই পড়া গেল নাকি আমাদের এই জুলাই, 5ই আগস্ট, গত 15 মাসে। কেন এটা নিয়ে এত বিতর্ক? আপনারা সবাই এটার সুবিধা ভোগ করলেন, কে করেন নাই? প্রত্যেকটা দল করছেন। দেখেন এই যে জামাতে ইসলাম একেবারেই নিষিদ্ধ ছিল, নিষিদ্ধ হয়েছে এটা মুখে মুখে না তো ভাই, একেবারে সুপ্রিম কোর্ট থেকে ওইখান থেকে নিষিদ্ধ হয়েছে, আবার সেটা ফেরত পাইছে। এভাবে প্রত্যেকটা দল তাদের হারানো সমস্ত সম্পদ এবং জান মাল সব কিছু ফেরত পাইছে এই জুলাই আগস্টের জন্য। আর ওই জুলাই আগস্ট নিয়ে এখন জুয়া খেলা হইতেছে। আজকের এই ভাষণের মধ্যে দিয়া কি পাইছি আমরা? একটা জিনিসই পাইছি, ওকে ভাই তোমারটাও মাইনা নিলাম, তোমারটাও মাইনা নিলাম। অর্থাৎ এই যে গণভোট সেটা হবে কোন দিন? জাতীয় নির্বাচনের দিন। কারণ বেশি টাকা খরচ করতে চায় না। সাশ্রয় কথাটা স্যার কিন্তু মুখে উচ্চারণ করছে, যেভাবে আমাদের তারেক রহমান সাহেব উচ্চারণ করছে। উনিও বলছে এই টাকা নষ্ট করা ঠিক হবে না, এই টাকা দিয়া পেঁয়াজের ঘর বানাইতে হবে, আলু ব্যবসা করতে হবে, কৃষককে দিতে। পাবলিক সেন্টিমেন্ট যে বাবা দেখছেন উনি কৃষকের কথা ভাবে। কিন্তু কৃষক তো বাঁচবে তখনই যখন দেশ বাঁচবে। দেশ যদি আগের মতো, আজকে দেখেন ডক্টর ইউনূস স্যারের ভাষণের সময় ওনার চোখের দিকে আমি তাকাইছিলাম। আগে যতগুলা বক্তব্য দিছে উনি সবগুলো আপনারা খেয়াল করে দেখেন, ওনার চোখের মনি জল জল করে এবং ওনার কথার মধ্যে মোটিভেশন, অনেক কথাবার্তা থাকে এবং উনি একটা স্বপ্ন দেখাইতে পারে। ওনার কথার মধ্যে মানুষ হারায় যায়, কিন্তু আজকের কথার মধ্যে হারাই নাই ভাই, হারাই নাই। কারণ কি জানেন? মনেই হচ্ছিল মুখস্থ, ওই যে প্রশ্ন ফাঁস হয়ে গেলে যেটা হয় ওইটাই। কারণ উনি যা যা বলবে এগুলা গতকালকেই প্রথম আলো সহ অনেক পত্রিকায় চলে আসছে। কি আজকের ভাষণ টোটালটাই লিখিত। হ্যাঁ, ওনাকে যারা লেখা দিছে তারাই কিন্তু ওই প্রশ্নের উত্তর ফাঁস করে দিছে। আগেই মানুষ বুঝা ফেলাইছে কি হইতে যায়। অনেক ইউটিউবার ভাই বোনরাও কিন্তু এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছে। ডক্টর ইউনূস স্যার আজকে যা যা বলবে এটার ধারণা আগেই মানুষ পায়া গেছিল, যার জন্য বেশি আলোচনা হয় নাই। এবং এইটা নিয়ে দেখেন যে রিয়াকশন গুলো আসতেছে, কেউ খুশি না। বিএনপিও খুশি না, জামাতে ইসলামও খুশি না, এনসিপি তো খুশি না। কারণ কি? ওই যে সিগনেচার, মহামান্য রাষ্ট্রপতি হইয়া যাইব, সলিল সমাধি হয়ে যাবে, তাও তো মাইনা নিবে না, এরকম একটা কথা তো বইলাই খুশি। কারণ ওনার এই ভাষণ কাউকেই খুশি করতে পারে নাই, কেউ খুশি হবে না। এখন কি হবে জানেন? এবার আসি ভাই, সিরিয়াস হয়ে লাভ নাই। আসলে হয়েছে কি জানেন? ইউনূস স্যার যখন কথা বলতেছিল ওনার চোখের দিকে তাকায় আমি একটা জিনিস অনুভব করছি, যে ভাই আসছিলাম তোদের কিছু উপকার করার জন্য, আসছিলাম এই দেশের জন্য কিছু কাজ করতে। সত্যি তো উনি কিছু কাজ করতে চাইছিল। খেয়াল আছে আপনাদের? ওই যে পোর্টের কথা, 12-13 মাস আগে পোর্ট দিয়া দিচ্ছে, দেওয়া যাবে না, এটা নিয়ে সবাই দেশের চিল্লাচিল্লি করলো। আসলে জানেন ওই পোর্টের ঘটনা, ওইখানে বুঝছেন বিদেশি কোনো জাহাজ আসলে ওই জাহাজ থেকে মাল নামাইতে 16 দিন লাগে। 16 দিন ওই জাহাজ ওইখানে দাঁড়ায় থাকে। উনি এমন কারো হাতে দায়িত্ব দিতে চাইছিলেন যারা 48 ঘন্টার মধ্যে ওই মাল খালাস কইরা ওই জাহাজটাকে আবার ছাইরা দিতে পারবে, মানে অন্য জাহাজ আসার সুযোগ কইরা দিবে। এরকম ভাবে পোর্টটাকে চালু করতে চাইছিল। এই স্বপ্নটা পূরণ করতে দেয় নাই, ভাইঙ্গা দিছে, চুরমার কইরা দিছে। এরকম আরো অনেকগুলা স্বপ্ন সামনে নিয়ে আসছিল। উনি কথা বলার সময় বারবার বলতো না স্বপ্নের কথা, বলতো না চীন আর ভারত যদি উড়ে আমরাও মাঝখান থেকে উড়বো, এই কথা বলতো না। কিন্তু আজকে ওই স্পিডটা পাইছেন, পান নাই। কারণ আজকে উনার চোখের মধ্যে ছিল কি জানেন? হতাশা না, হতাশা ছিল না, ছিল চালাকি, একদম টোটালটাই চালাকি। এটা কি ধরনের চালাকি জানেন? যে তোমরা এখন মাঠে নাইমা যার যার সিদ্ধান্ত নাও, বৈশা চা খাওয়াইয়া পান খাওয়াইয়া তো হইল না কিছু, এবার মাঠে নাইমা করো। হ্যাঁ, মাঠে সিদ্ধান্ত নাও। আমার সিদ্ধান্ত আমি দিয়েই দিলাম। গতকালকের ভিডিওতে বলছিলাম না, ভুল হোক সঠিক হোক আর বেঠিক হোক একটা সিদ্ধান্ত দিয়ে দিতে হবে। আর ওই সিদ্ধান্তটা মাঠে ছাইরা দিলে কি হয় জানেন? তারাই ফুটবলের মতো খেলতে থাকবে,
খেলা কোন দিকে গোল যায় আমরা দেখতে থাকি না। এখন মাঠ থেকে সিদ্ধান্ত আসুক। ইউনূস স্যার ফ্রি হয়ে গেল, একদম ফ্রি হয়ে গেল। এখন শুধু মাথায় এভাবে হাত দিয়া টেলিভিশনের পর্দায় দেখবে কে কি বলে, কে কি করে। হ্যাঁ, দেখবেন এর মধ্যে হয়তো যমুনা ঘেরাও হইতে পারে, আরেক দল আইসা যমুনা থেকে টাইনা উঠায় নিয়ে যেতে পারে, পুলিশের কাজকর্ম বাইরে যাবে, র্যাবের কাজকর্ম বাইরে যাবে, এইটা চলতে থাকবে। কিন্তু এইভাবেই আমরা নির্বাচনের দিকে যাব। আগামী ঈদটা কোন নতুন সরকারের অধীনে আমাদের করতে হবে। জানি না কপালে কি লেখা আছে, দেখার অপেক্ষায়। কিন্তু একটু হইলেও তো বুঝতে পারতাছি। কেন বুঝুম না? চাল কুমড়ার কথা কি আমরা ভুলছি? ভুলি নাই। বার্গারের কথা কি ভুলছি? মানে কাঁঠালের বার্গার ভুলি নাই। আর ভুলতেও তো দিবে না, এই রাজনীতিবিদরা আমাদেরকে ভুলতে দিবে না। তরি তরকারির মধ্যেই আমাদেরকে আটকা থাকতে হবে, আলু পেঁয়াজের রাজনীতি আমাদেরকে করতে হবে। এটাই এই দেশের নিয়ম। কিন্তু এই দেশের নিয়ম ভাঙার জন্য ওই যে প্রথম যেটা বলছিলাম সেটা আবার সামনে নিয়ে আসি। স্যার, একটারে গুলি করলে আরেকটা দাঁড়ায়া যায়, ওই আরেকটা দাঁড়ায়া যাবে, ওই আরেকটার মধ্যেই আছে। ওই যে আরেকটা উঠা দাঁড়াবে না, ওর মধ্যে আমাদের স্বাধীনতা লুকায় আছে। আমাদের পুরনো লোক দিয়া, পুরানা চিন্তা ভাবনা দিয়া, পুরানা রাজনীতি দিয়া গত 54 বছরের এই রাজনীতি ছুঁড়া ফেলে দিতে হবে। আর এই ছুঁড়া ফেলে দেওয়ার কথা বললেই বলে 71কে ছুঁড়া ফেলতে চায় ওরা। 71কে ওরা মানে না, ভুল ব্যাখ্যা দেয় ভাই, ভুল ব্যাখ্যা। 71 মানেই তো বাংলাদেশ, আর বাংলাদেশ মানেই তো 24। কারণ বাংলাদেশকে গিলা ফালাইছিল যারা 71-এ আমাদেরকে সহযোগিতা করছিল, তারা গিলা ফালাইছিল। ওইখান থেকে বাইর করে আনছে এই জুলাই গণ অভ্যুত্থান। এই কথাটা ভুলবেন না। এই কথাটা ডক্টর ইউনূস স্যারও ভুলে নাই। উনার চোখের মধ্যে খুঁজা পাইছি চাতুরতা, চালাকি। হ্যাঁ, যে এবার তোরা মাঠে সিদ্ধান্ত নিয়ে আয়, আমি চুপচাপ দেখতেছি। আমরাও অপেক্ষা রইলাম। খালি এইটুক দোয়া করি সবার জন্য, সবাই এইটুক দোয়া করবেন ভাই, কোনো খুন খারাপি যেন না হয়, কোনো মায়ের বুক যেন খালি না হয়। সবাই সবার মতো রাজনীতি করেন, একে অপরের বিরুদ্ধে কাদা ছুঁড়া মারেন, কিন্তু কোনো বোমা ছুঁড়া মারেন না, কোনো ককটেল ছুঁড়া মারেন না। প্লিজ, কোনো মায়ের বুক খালি করেন না। একজন পাইল মনে করেন 49, একটা আসনের ব্যবধানে আপনার দল ক্ষমতায় নাও আসতে পারে। ফলে প্রত্যেকটা আসন মহামূল্যবান। এইরকম একটা দিনে এই গণভোট, আমি তো বলি যে এটা একটা গণতামাশায় পরিণত হয়েছে। কথাটা একটু কঠিন হইলেও ব্যাখ্যাটা শোনেন। কেন? কারণ এটা আপনি কোনোভাবেই জমাইতে পারবেন না। পারবেন না এই কারণে, যে ভোটার গণভোট দিতে যাবে, হ্যাঁ না, তাই তো, কেন হ্যাঁ দেবে, কেন না দেবে, এটা কি সে একটু বোঝার চেষ্টা করবে না বা বুঝতে পারবে? ভাই, আমি আপনাকে বলি, জুলাই সনদ যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি অল্প কিছু সময় বক্তব্য দিয়ে শেষ করব, আমি পুরোটা পারবো না। কিন্তু জুলাই সনদের এই বিষয় মিনিমাম 4 থেকে 5 ঘন্টা বক্তৃতা দেওয়ার বিষয়। আমি টেনে টুনে 10-15 মিনিট, আরো মনে করেন 5 মিনিট উল্টাপাল্টা বলে আমি 20 মিনিট পর্যন্ত চালাই দিতে পারবো। পাবলিক বুঝতে পারবে। আপনি দেখেন 4টা বিষয়কে একত্রিত করে রেখে এটা কি গণভোট হবে, যে আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন। 1 নম্বর আছে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং বর্ণিত আলোকে গঠন হবে। সেইটা কি বর্ণিত আলোকে, তাহলে আপনার ডিটেলসটা পড়তে হবে। 2 নম্বর আছে আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, একটা উচ্চ কক্ষ 100 আসন, নিম্ন কক্ষ। আচ্ছা, উচ্চ কক্ষে 100 আসনটা হইলে কি লাভ হবে, এটার জন্য আপনাকে ব্যাকগ্রাউন্ড আবার স্টাডি করতে হবে। 3 নম্বর হচ্ছে সংসদের নারী প্রতিনিধিত্ব বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, তারপরে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি। এইটা করলে কি হবে, আরো অনেকগুলো পয়েন্ট, এটা 3 নম্বরে আসা হয়েছে। প্রতিটা পয়েন্ট মানে 3 নম্বরে আপনার 8-10টা পয়েন্ট আছে, মিলায় 3 নম্বর পয়েন্ট করছে। এইটাতে আপনাকে হা না করতে হবে। এটা আপনার প্রতিটা পড়ার আপনার সময় আছে, পারবেন আপনি? হ্যাঁ, যদি আপনি অন্ধের মতন বলেন যে এইভাবে একজন দেখাই দিল নেতা, আপনি মেরে দিলেন, সেটা অন্য কথা। কিন্তু আপনি যদি সচেতন ভোটার হন, আপনাকে প্রতিটা পয়েন্ট বুঝতে হবে যে সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি কেন, বৃদ্ধি কেন, এখন কি সমস্যা, প্রশ্ন। তাহলে এটার উত্তর খুঁজতে হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন আছে কেন, আগে কি ছিল আর এখন কি, আপনাকে স্টাডি করতে হবে। প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ কেন ভাই, কি সমস্যা,
সীমিত কেন? প্রধানমন্ত্রী কেন শক্তিশালী হবে না? প্রধানমন্ত্রীর মেয়াদ কেন সে তো জনগণের ভোটে আমরা ভোট দেবো। একজনকে যদি পছন্দ হয়, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা 50 বছর রাখতে চাই, তা আমিও তো আমার পছন্দের যে প্রাইম মিনিস্টার তাকে আমি 50 বছর রাখবো, 5টা 10টা রাখবো, এটা আমার ইচ্ছা, আমার অধিকার। সেই অধিকার কেন কাটেল হবে? তাহলে আপনাকে জানতে হবে যে না, এর ফলে কি বলে তারা ফ্যাসিস্ট হয়ে যাবে বারবার, এটা হওয়া উচিত না, এটা নেতৃত্বের পরিবর্তন হওয়া দরকার। এইসব তো যাবতীয় যে আদর্শিক কথাবার্তা, এগুলি তো ভাই। তারপরে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। কি কি সেই প্রতিশ্রুতি? এই যে 4টা বিষয়ে আপনি প্রায় 80-84টা বা 100টা বিষয় যে আনলেন, এইটা স্টাডি করবে নাকি সে তার এলাকার মানে এমপি নির্বাচন করবে? বলেন, আমার যুক্তি দেন ভাই, আমার বিপক্ষে বলেন, কোনো সমস্যা নেই। আমি নিজেই তো কনভিন্স না। আচ্ছা, আমি না হয় বায়াসড, আমি আগের থেকে গণভোটের বিরোধিতা করতেছি। সাধারণ পাবলিককে জিজ্ঞাসা করেন তো যে আপনি এই 4টে বিষয়ে এইরকম এতগুলো ওই আছে, সে পয়েন্টগুলো তো সে তো জানেই না। দেখবে, জানবে, তারপরে সে বুঝবে, বুঝে সে ভোট দেবে। যদি অন্ধের মতন ভোট দেয়, আমি বললাম তো যে ওই আগে যেমন জাল জালিয়াতি ভোট হইতো, ব্যালট বাক্স আপনি ভোট দিলেন কি দিলেন না, কবরে থাকলেন নাকি বিদেশে থাকলেন, অসুবিধা নেই, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। ওইভাবে যদি গণভোট হয় তাহলে বলার কিছু নেই। কিন্তু এইবার তো বলা হচ্ছে যে ভোটাররা ভোট দেবে স্বাধীন, সচেতনভাবে, মুক্তভাবে, বুঝে শুনে ভোট দেবে। তা আপনি যখন নাকি এমপির, আপনার এলাকার এমপি ভোট দিয়ে যখন নাকি আপনি গণভোট দিতে যাবেন, তখন আপনার এই 4টা বিষয়ে আগের থেকে স্টাডি করতে হবে। আর যদি ওখানে বসে স্টাডি করতে চান তাহলে আপনার মিনিমাম 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে। তাহলে আপনি ভোটার তো বলা হচ্ছে এবার 70-80% হবে নাকি ভোট দিতে যাবে, তা 70% ভোটার যদি ভোট দেয় তাহলে লাইন কত বড় হবে? প্রতিটা লাইনে একজন ভোটারের ভোট দিতে 9টা থেকে শুরু হবে, 4টায় শেষ হবে নাকি 5টায়, যাই হোক 10টা 5টা হলো একটা। তাহলে এই সময়ের মধ্যে এক একটা লক্ষ লক্ষ ভোটার, হাজার হাজার ভোটার, এক একটা কেন্দ্রে মনে করেন হাজার হাজার ভোটার, এদের পক্ষে সম্ভব হবে? এটা বাস্তবিক কিনা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এটা বাস্তবসম্মতরা। এইটা হলো জাস্ট তাইরে নাইরে, আচ্ছা এ করতেছে, এখান থেকে একটু পুঁটি মাছ আনো, ওখান থেকে একটু কই মাছ আনো, এখান থেকে ইলিশ মাছ আনো, ও ইলিশ খাইতে চাচ্ছে, ও ট্যাংরা মাছ খাইতে চাচ্ছে, ও মাছের ঝোল খাইতে চাচ্ছে, ইলিশ মাছের ডিম ভুনা খাইতে চাচ্ছে, এইসব মিলায় আপনি একটা উপস্থাপন করলেন। আমি তো এর বাইরে আর কিছু দেখি না। এই জন্য আমি শুরুতে বললাম যে এটা গণভোট, একটা গণতামাশা। 1% লোক পাওয়া যাবে কিনা যে গণভোটের সমস্ত বিষয়বস্তু বুঝে সে হা নাতে ভোট দেবে? চ্যালেঞ্জ দিলাম। ভাই, রাজনৈতিক দলগুলো আমার ক্ষমা করবেন, 8 মাস ধরে অনেক পরিশ্রম করছেন, 8 মাস ধরে পরিশ্রম করছেন, মানুষকে এরকম বিপদে ফেললেন কেন আপনারা সবাই মিলে? জনতার আদালতে আপনাদের বিচার হবে, আপনি আমার সাথে তামাশা করেন, ইয়ারকি মারেন। আপনার এই গণভোটে আমি এই সমস্ত বিষয়গুলো বুঝে আমি ভোট দিতে যাব, আমার সাথে তামাশা করলেন আপনি এই গণভোটের নামে। যেদিন আমি ভোট দিতে যাবো, ভোট দিতে যে আমার একটা মানে বিশাল একটা ফান্দের মধ্যে ফেলবেন যে এটার উপরে ইয়ে দেন, ভোট দেন, হ্যাঁ না ভোট দেন, কেমনে দেবো? আমারে হুট করে আপনি বুঝাবেন? আপনার চর্চা নেই, 15 বছর 20 বছর 50 বছরে আপনি এই সমস্ত বিষয় নিয়ে আমাকে শিক্ষিত করলেন না। থাকলেন চান্দাবাজি, দখলবাজি, কেমনে ক্ষমতায় থাকা যায় তার পায়তারা করলেন, আর এখন বলতেছেন পড়াশোনা করো। পড়াশোনার একটা চর্চা লাগে, এটা উন্নত দেশে মানে ভোটাররা ওই কে প্রধানমন্ত্রী কে এমপি তো পোষেও না, যার যার কর্ম করে। আর যখন নাকি পড়াশোনার ব্যাপার থাকে তখন পড়াশোনা করে, বোঝে সোজে ডিসকাস করে, এইগুলি নিয়ে তারা থাকে। আমাদের কি এই নিয়ে থাকে নাকি? আমাদের রাজনীতি কি? আমাদের রাজনীতি খুনোখুনি, মারামারি, পিটাপিটি, ধরাধরি, কৌশল, কারে বেকায়দা হলে কারে অপমান করবে, কারে অপদস্থ করবে, কার চেয়ার উল্টায় দেবে, এইগুলি নিয়ে। তো এখন হুট করে আপনি আনতেছেন একেবারে মানে আন্তর্জাতিক অক্সফোর্ড ডিকশনারি এনে হাজির করে দিলেন যে পড় এবার। আপনার সাথে ইয়ারকি মারলেন, তামাশা করলেন আমার সাথে, মানুষের সাথে তামাশা করা হইলো। রাজনৈতিক দলগুলির উচিত ছিল, আমি ডক্টর ইউনূসকে দোষ দেব না, আরে ভাই সে তো কি করবে, সে কারে সামলাবে? এই যে সামলাইতে যেহেতু একটা ম্যাচ করলো, এটা রাজনৈতিক দলগুলির উচিত ছিল যে ঠিক আছে আগে অ্যাটলিস্ট, আমি দেখেন বারবার বলতেছি ভাই, আগে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন, আদর্শিক একটা তত্ত্বাবধায়ক সরকার, তার অধীনে নির্বাচন করেন, পার্লামেন্টে যান। এখন তো ভাই আওয়ামী লীগ নাই, আপনারাই যান সংসদে, যে আলাপ আলোচনা করেন, বিভিন্ন ধরনের যে কমিশন করেন বছর ব্যাপী, মানুষের ভোটারদের কাছে যান, ভোটারদের কাছে যে বুঝান রাজনীতি কি, অর্থনীতি কি, কোনটা করলে ভালো, ওই দেশে কি হয়, এই দেশে কি হয়, আমাদের
এই ভুলগুলি ছিল অন্য দেশ। এইভাবে বলতে 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 রাজনৈতিক দলের কর্মীরা যখন নিজেরা একজন প্রশিক্ষক হবে, ট্রেনার হবে, তারপরে না আপনি একটা শিক্ষিত জনগোষ্ঠী পাবেন এবং আপনি কলেজ ইউনিভার্সিটির মেধাবী ছাত্রদেরকে সংগঠিত করেন, করে তাদেরকে বলেন যে এই বিষয়ের উপরে তুমি সচেতনতা তৈরি করবা, তরুণ যুবক সমাজের কাছে যাবা। এটা তো একটা দীর্ঘমেয়াদী, একটা দেশ তো এমনি এমনি ভাই হুট করে ইয়ে হয় না, আধুনিক হয় না, শিক্ষিত হয় না। এখানে শিক্ষিত যারা, আমি তো বলবো যে এই ক্ষেত্রে মানে আমার আবারও সেই কষ্টটা লাগে, এই বৈষম্য আলারা যে কেন দল করতে গেল, এই কাজটা তারা করতে পারতো, তারা প্রত্যেকে মেধাবী। এই নাসরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম থেকে শুরু করে হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, তাসলিম, যারা তাদের সমালোচনা করি, তাদের এই রাজনীতিটা পছন্দ হচ্ছে না, কিন্তু তারা তো মেধাবী, তারা এই কাজটাগুলি করতে পারতো, একটা শিক্ষিত রাজনৈতিক সচেতন জনগোষ্ঠী গড়ে তুলতে পারতো। নাহলে এখন পাবলিকের কাছে থ্রো করে দিলেন, আর 2.5 মাস 3 মাস পরে আছে একই সাথে সংসদ নির্বাচন, একই সঙ্গে গণভোট। গণভোটের রাতের বেলা মনে হলো যে না, শেষ হয়নি, এর মধ্যে তো আছে, মানে এই জায়গা থেকে বেরোনোর তো পথ আছে, সুতরাং তারা খুশি। দিনের বেলায় তাদের দুঃখ, মুখে হাসি নেই, রাতের বেলায় তাদের বিজয়ের হাসি। কেন? দিনের বেলায় যেখানে মুখ উজ্জ্বল থাকার কথা সেখানে মুখটা কালো হয়ে গেল, আর রাতের অন্ধকারে মুখটা উজ্জ্বল হয়ে গেল। কারণটা কি? দর্শক খেয়াল করেন, সালাউদ্দিন আহমেদের প্রথম প্রতিক্রিয়া যখন কেউই দেয়নি, প্রথম কিন্তু প্রতিক্রিয়া দিয়ে, এবং খুব কঠিন প্রতিক্রিয়া, যে ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই সনদ যেটা স্বাক্ষর করেছেন সেটাই তিনি লঙ্ঘন করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সর্বনাশ! কি ব্যাপার? কেন? বলছে যে ওই যে সংবিধান কি পরিষদ গঠন করতে হবে, তারপরে বলতেছে যে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংশোধন করতে হবে, তারপরে একটা এই সংক্রান্ত যে পরিষদ গঠন করা এবং 80 দিনের মধ্যে সংবিধান সংস্কার করার যে বিধান, এগুলি তো আলোচনায় ছিল না, এইগুলি কেন চাপাই দেওয়া হলো? এই বিষয়গুলো নিয়ে সোচ্চার। তারপরে দেখেন আজকেও সালাউদ্দিন আহমেদ বলছেন গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন হবে না, হ্যাঁ, পার্লামেন্টের মাধ্যমে। পরে তারা বুঝতে পারলো যে আরে গণভোট তো ওই সংসদ নির্বাচনের দিন, তো সংসদ নির্বাচনের দিন যখন নাকি ফলাফল প্রকাশ হবে, বিজয় যদি তাদের নিশ্চিত হয়, তাহলে আর গণভোটের বিষয়বস্তু কিভাবে বাস্তবায়ন হবে না হবে এটা তো সংসদ ঠিক করবে, এটা তো বিএনপি ঠিক করবে না, এটা পার্লামেন্টের কাছে চলে যাবে, পার্লামেন্টে সরকারি বিরোধী অন্যান্য দল মিলে সেটা ঠিক করবে, এবং সেখানে তারা যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে তাদের মতটা স্থাপিত হবে। সংসদের উপরে তো সার্বভৌম, এর উপরে তো আর অন্য কোনো কিছু থাকে না। দেখেন কেন বললাম, আপনি যতই আইন করেন, একেবারে সংবিধান বানান না কেন, ওই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উল্টায় দেয়নি? এমনকি সংসদের মধ্যে বিভিন্ন কমিটি সুপারিশ করছে যে আরো কয়েকটা মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা দরকার, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে শেখ হাসিনা উল্টাই দিছে। হয়তো রাতের বেলা মনে পড়ছে বিএনপির নিজেরা আলোচনা করে, স্থায়ী কমিটির জরুরি মিটিং ছিল, ভার্চুয়ালি যুক্ত ছিল তারেক রহমান, তারা আলাপ আলোচনা করে দেখছে যে দিন শেষে তো সংসদ নির্বাচন, এবং ওটা তো ঠিক আছে, ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন, ওই ব্যাপারে তো সরকার দেবেই, প্রতিশ্রুতিবদ্ধ। তাহলে এই গণভোটের বিষয় নিয়ে, জুলাই সনদের বিষয় নিয়ে আমরা কেন এত হইচই করতেছি? আমরা তো সনদে স্বাক্ষর করছি, তো স্বাক্ষরের বিষয়বস্তু আমরা সেই অনুযায়ী পাস করবো। আমরা বলবো যে এই বিষয়ে আমরা স্বাক্ষর করছি, আমরা এটা বাস্তবায়ন করলাম, হয়ে গেল। তখন তাদের মুখে বিজয়ের হাসি। সরকারকে অভিনন্দন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন। দেখেন আজকে তিনটা, আমি শিরোনাম বলি, তিনটা দলের তিনটা শিরোনাম করছে। প্রথম আলো, প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ বিএনপির। জামাত বলছে গণদাবি উপেক্ষা করা হয়েছে, তার মানে ওই যে আগে গণভোটের একই দিনে না, আগে এই গণদাবি যে ছিল গণভোটের পক্ষে, এটা জামাত বুঝলো কি করে? এটা আশ্চর্য ব্যাপার। বিএনপি একমত না, আরো অনেক দল একমত না, মানুষ একমত কি একমত না, এটা তো বোঝার পর বলে দিলাম যে আমি এটা গণদাবি, গণভোটের মতন গণদাবি হয়ে গেল। আচ্ছা যাক, বুঝলাম জামাত অসন্তুষ্ট। এনসিপি একটু মানে ভেবাচাকা খেয়ে গেছে, কি বলবে না বলবে, কারণ তারা তো আবার আলাদা, বিএনপিও না, তারা জামাতও না। তো বলছে আদেশ পর্যালোচনা করছে এনসিপি।
এখন তারা গবেষণায় বসে গেছে। আসলে তাদের তো গবেষণা পড়াশোনা করারই কাজ, তাদের তো রাজনৈতিক দল করার কথা না। বরং এইটা যদি করতো তাহলে তারা আজকে ছড়ি ঘোরাইতে পারতো সবার উপরে। এখন তারা ছড়ি ঘোরানোর চেষ্টা করে, কিন্তু এটা অ্যাকসেপ্টেড না, কারণ তুমি তো একটা দল। দিন শেষে কি হলো আসলে দেখেন, দিন শেষে হলো সংসদ নির্বাচন, ওটি হলো আসল। আমি আপনাদেরকে বলি একটা কথা, এই যে গণভোট নিয়ে যে চিৎকার চেঁচামেচি, যে জুলাই সনদের আদেশ তো জারি হয়েছে, রাষ্ট্রপতি করছে, এটা রাষ্ট্রপতি করছে। এনসিপি কি বলছে যে বিষ খাওয়ার সামিল, তো ওই রাষ্ট্রপতির কাছেই যাইতে হয়েছে। কই ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বাক্ষরে তো জুলাই সনদ আদেশ জারি হলো না। এটার যে গেজেট করতে হলো কার স্বাক্ষরে? রাষ্ট্রপতির স্বাক্ষরে। বাইরে আপনি আবেগ ভালো দিয়ে, ভালোবাসা দিয়ে, স্নেহ মায়া মমতা উচ্ছ্বাস দিয়ে অনেক কিছু বলতে পারেন, দিন শেষে আইন কানুন সংবিধান এর বাইরে আপনি যেতে পারবেন না। অনেকে বলেন না, আবার কিসের সংবিধান? সংবিধান তো নাই, তারপরেও আছে। সুপ্রিম কোর্টের রেফারেন্সে একটা ওই নড়বে এরকম কাঁপতেছে, প্রতিদিনই কাঁপে, এই মনে ভেঙে পড়বে। এই জন্য বারবার বলছিলাম, ভাই আগে একটা নির্বাচন দিয়ে একটা সাংবিধানিক কাঠামো করেন, তারপরে আন্দোলন করেন, বিপ্লব করেন, বিক্ষোভ করেন, সমস্যা নেই তো। নির্বাচিত সরকার মানে না, মানে একদম মানে পার্লামেন্ট ইলেকশন হয়ে গেলে কি সে একেবারে এমনই হয়ে গেল যে 5 বছর আগে কারো কথা না শুনলেও সে চলতে পারবে? পারছে? দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমি নির্বাচন করে পারছে হাসিনা টিকতে? তারপরেও করতে হয়েছে। এই জন্য সে বাইরে থেকেও বলতে পারছে যে আমি তো নির্বাচিত প্রধানমন্ত্রী। আর এখন যদি ভেঙে পড়ে আপনি বলতেও পারবেন না, ওই উপদেষ্টারা বলবো না ভাই আমি উপদেষ্টা ছিলাম না, আমি বলবে যে কেউ আমি ব্যাংকার ছিলাম, আমি অর্থনীতিবিদ ছিলাম। ডক্টর ইউনূস বলবে যে আমি তো গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। কিন্তু সাংবিধানিক শাসন হলে বলবে যে আমি প্রাইম মিনিস্টার, আমি প্রেসিডেন্ট, আমি মিনিস্টার, আমি এমপি। আপনি এখন কিছুই বলতে পারবেন না। সুতরাং নির্বাচনটা দরকার, সাংঘাতিক রকম দরকার ছিল। ওটা বাদ দিয়ে আপনি জুলাই সনদ, গণভোট, আগে সংস্কার, আগে বিচার, ওই ডক্টর ইউনূস 50 বছর থাকুক, 50 বছর পরে নির্বাচন হোক, এই সমস্ত মানে বকওয়াস করে করে দেশের 12টা বাজানো হয়েছে। এখন দেখেন কোনো নেই, পরিবর্তন নেই, সব জায়গায় আরো অবস্থা খারাপের থেকে খারাপ হচ্ছে। কোনো জবাবদিহিতা নেই। আপনি কাকে ধরবেন? থানায় যান, কোন ভাই আমাদের কিছু করার নেই, সব জায়গায় যান ভাই এখানে অর্ডার নেই, সব বসে আছে চুপচাপ। কিন্তু নির্বাচিত সরকার হলো তার একটা নিজের থেকে একটা জবাবদিহিতার জায়গা থাকবে। সে বলবে এটা করেন, ওইটা করেন, ওইটা করো, এটা করো, সেটা করো, এটা করো না, ওইটা করো না। এখন তো কিচ্ছু বলার নেই। ডক্টর ইউনূস সাহেব আছেন, বড় বড় সেমিনার সিম্পোজিয়াম হবে, সেখানে আদর্শিক কথাবার্তা বলবে, এমন কিছু টার্ম ইউজ করবে যে টার্ম নিয়ে বিশ্বে গবেষণা শুরু হবে। ওরে বাবারে, নোবেল জয়ী ডক্টর ইউনূস এই কথা বলছে, সেই কথা বলছে। তো যাই হোক, এখন কথা হলো শেষ পর্যন্ত বিএনপি কোণঠাসা অবস্থার থেকে এখন তার মুখে বিজয়ের হাসি। এই বিজয়টা কি শেষ? না, তার রেসপন্সিবিলিটি বাড়লো কেন? বাড়লো হলো এই কারণে যে যেহেতু একই দিন গণভোটের বিষয়টাকে জাস্টিফাই করার জন্য তার কিছু কর্মকাণ্ড লাগবে। তারপরে তার চ্যালেঞ্জ যে এই যে ইসলামী দলগুলোর জোট, সেই জোটের বিপরীতে তার যোগ্য ক্যান্ডিডেট প্রাথমিক বাছাই তালিকায় যথেষ্ট ভুল আছে, আমি বলবো এটা সংশোধন করতে হবে। তারেক রহমানকে দেশে আসতে হবে, হাল ধরতে হবে, প্রত্যেকটা এলাকার নেতৃস্থানীয়দেরকে ডেকে বলতে হবে, ওই গল্পটা শোনাইতে হবে। আবার আদালতের মা সন্তানকে 2 ভাগ করে, বিচারক বলতেছে যে আপনার ঠিক আছে ভাগ করে দিই, আসল মা বলতেছে যে না, ভাগ করা যাবে না, আমার ছেলে মারা যাবে, আমি একটু দূর থেকে তাকে দেখতে পারলে খুশি। তো এখন ওই তাদেরকে ডাকতে হবে, কথা বলতে হবে। আমার ধারণা 15 বছরে যখন নাকি তারা দল ছাড়েনি, নির্যাতন নিপীড়ন স্বীকার করছে, তারেক রহমান এসে আহ্বান জানালে তারা মানবে। সুতরাং বিএনপির চ্যালেঞ্জ বাড়লো। এখন হলো তার যেই এখন আপাত ভাবে বলা যায় যে 3টা শিরোনাম পড়ে দেখা যাচ্ছে যে ডক্টর ইউনূসের ভাষণে মধ্য দিয়ে আসলে জয়টা হয়েছে বিএনপির।
সুতরাং এই জয়টা তখনই সফল হবে যতটা দুর্বল এবং যতটা অসহায় মনে করা হচ্ছিল, কিন্তু বাস্তবিকে দেখা গেল যে এই লকডাউনকে কেন্দ্র করে আওয়ামী লীগের লোকজন যতটুকু রাজপথে তাদের শক্তিমত্তা প্রদর্শন করল, যেভাবে সারা বাংলায় তারা উত্তেজনা দেখালো, বিক্ষোভ প্রদর্শন করলো, এবং যেভাবে তাদের ভয়, দ্বিধা, সংকোচ সব তাড়িয়ে যেভাবে রাজপথে চলে এলো, যেভাবে সড়কে মহাসড়কে তারা তাদের শক্তিমত্তা প্রদর্শন করলো, এটা আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে গতকাল পর্যন্ত কল্পনাও করিনি। পদ্মা সেতুতে যে ঘটনা ঘটেছে, ভাঙ্গাতে, মাওয়াতে যে ঘটনা ঘটেছে, ফরিদপুর খুলনা মহাসড়কে যে ঘটনা ঘটেছে, মানে এটা আমি আসলে কল্পনা করতে পারিনি। এইভাবে লাঠি সোঁটা নিয়ে, ঢাল নিয়ে, তলোয়ার নিয়ে, সরকি নিয়ে গ্রামের সাধারণ মেহনতি মানুষ রাজপথ অবরোধ করবে, এবং সেখানে পুলিশকে আসলে এত, তাদের যে সংখ্যা, যারা বিক্ষোভ করে তাদের সংখ্যা এত বেশি যে পুলিশ এখানে আসলে সফট হতে হয়েছে, কৌশল অবলম্বন করতে হয়েছে। সরাসরি এখানে পুলিশ অ্যাকশনে যেতে পারেনি, অন্যবারের মতো, গোপালগঞ্জের মতো। তো এটা কেন হলো, কিভাবে হলো, এটা নিয়ে আসলে যারা সরকারের কর্তা ব্যক্তি আছেন এবং বিএনপি, জামাত যারা লোকজন আছেন, তাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে, এবং এই দিবসটিকে কেন্দ্র করে আরও যে সকল অতিরিক্ত ঘটনা ঘটানো হয়েছে, বোঝার চেষ্টা করুন যে আপনি কাউকে যদি অপমানিত করেন, কারো মস্তিষ্কের মধ্যে যদি আপনি কোনো বিষ ক্রিয়া তৈরি করেন, ওটা কিয়ামত পর্যন্ত আপনার বিরুদ্ধে কাজ করতে থাকবে। আওয়ামী লীগকে দমন করার জন্য যে জিনিসগুলো করার দরকার ছিল সেটি হলো আওয়ামী লীগের অপকর্মের যে ন্যারেটিভগুলো নিত্য নতুনভাবে, সুন্দরভাবে সামনে আনা উচিত ছিল। এখানে ব্যক্তিকে টার্গেট না করে, প্রতিষ্ঠানকে টার্গেট না করে, তারপরে যেই গদবাঁধা যে কথাগুলো সেইগুলো না বলে যদি স্পেসিফিক, একেবারে সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগ এই কাজ করেছে, এত টাকা নিয়েছে, এইভাবে এখানে এখানে আছে, এই জিনিসগুলো যদি বারবার প্রচার করা হতো, তাহলে এটার সুফল মানে সরকার এবং বিএনপি, জামাত বেশি পেত। কিন্তু যেভাবে 32 নম্বর ভাঙা হয়েছে, যেভাবে গোপালগঞ্জে তাণ্ডব চালানো হয়েছে, যেভাবে আওয়ামী লীগের অফিসগুলো তছনছ করে দেওয়া হয়েছে, যেভাবে একটার পর একটা মামলা দায়ের করা হয়েছে, ঘাটে, পথে, মাঠে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, শিক্ষক, কোনো বিষয় নয়, যাকে টার্গেট করা হয়েছে তাকেই সর্বোচ্চ শক্তি দিয়ে, কৌশল দিয়ে তাকে অপমান করা হয়েছে, জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। অর্থাৎ আপনি যদি পারেন, মানসিক নির্যাতন করা হয়েছে, শারীরিক নির্যাতন করা হয়েছে, এমনকি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেছে ছাত্রী কিংবা ছাত্র, তো এখন তাকে পরীক্ষা দিতে দেওয়া হলো না, তাকে ওখান থেকে ধরে আচ্ছা মতো পিটুনি দিয়ে তাকে জেলখানায় দেওয়া হলো। ওটা যে ওই বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের উপর কী ধরনের, শিক্ষকদের উপর নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে তার কিছু প্রমাণ এই লকডাউনের আগে, পরে এবং লকডাউনের দিনে আমরা সেটা দেখতে পাচ্ছি। 2 নম্বর হলো যে আপনি যখন একটা মন্দ কাজ করবেন, আপনার মধ্যে একটা আতঙ্ক কাজ করবে। যেমন টিএসসিতে দেখা গেল যে এনসিপির সাহসী নেতা, একজন সাহসী নেতা, তার একটা ভিডিও ফুটেজ একেবারে ভাইরাল হয়ে পড়েছে, পিছনে একটা পটকা ফুটেছে, তিনি তার কাজকর্ম ফেলে রীতিমতো দৌড়ে সাংবাদিকদের গাড়িতে উঠেছেন, এরকম একটা ভিডিও ফুটেজ এসেছে। এটা কিন্তু হওয়ার কথা নয়। মানে বিপ্লবের যে স্পিরিট, তারা শেষ দিন পর্যন্ত ফিদেল ক্যাস্ট্রো, নেলসন ম্যান্ডেলা অথবা যাকে বলা হয় ইয়াসির আরাফাত, ওনাদের মতো সাহসী থাকবেন, কিংবা প্রেসিডেন্ট নাসের, গামাল আব্দেল নাসেরের মতো থাকবেন, কিংবা বঙ্গবন্ধুর মতো থাকবেন। তার সামনে মিলিটারি গেছে, গুলি চালাবে, সব মানুষ মানে তার পরিবারের সবাইকে মেরে ফেলছে সে তিনি জানেন। এই অবস্থাতে তিনি ধীরে সুস্থে সিগারেট ধরালেন,
এবং সিংহ পুরুষের মতো সিঁড়ির সামনে দাঁড়িয়ে গর্জে উঠলেন, তোমরা কারা? এত বড় সাহস! আমি এই দেশের প্রেসিডেন্ট, আমার কাছে এসেছো অস্ত্র হাতে, কে তোমাদেরকে পাঠিয়েছে? মানে কল্পনা করতে পারেন যে নেতা কাকে বলে? এটা তো রিটেন। আপনি আমি হলে কি করতাম? পালাতাম, কাঁদতাম, জ্ঞান হারাতাম। তো এই জিনিসগুলো মানুষ যখন করে তখন আসলে সে রিয়েল লিডার নয়, অথবা রিয়েল লিডার কিন্তু তার আশেপাশে এর ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, ভয় পাওয়ার মতো যথেষ্ট কারণ আছে, তাকে তখন পালাতেই হবে। তো সেই দিক থেকে এই যে লকডাউনের ফলে যা কিছু হয়েছে সেটা হলো যারা ক্ষমতাধর যারা লোকজন রয়েছে তাদের সবার মধ্যে একটা আতঙ্ক ঢুকে গেছে। অনেকে পালিয়েছেন, অনেকে রাগ হয়ে গেছেন, অনেকে ঘর থেকে বের হয়ে, আওয়ামী লীগ বলেছে ঘরে থাকো, আর তারা ঘর থেকে বের হয়ে নিজেরা শাহবাগ দখল করেছে, বিশ্ববিদ্যালয় দখল করেছে, পাড়া মহল্লায় তারা সেই পাহারা বসিয়েছে। এই জিনিসগুলো আওয়ামী লীগের একটা প্রাথমিক বিজয়। যখন আপনি আপনার প্রতিপক্ষকে উত্তেজিত করতে পারবেন এবং আপনার ইচ্ছা অনুযায়ী আপনার প্রতিপক্ষ রেসপন্ড করবে, আপনি সেই যুদ্ধে জয় হয়ে গেছেন। আওয়ামী লীগ এখানে উত্তেজিত করতে চেয়েছেন সরকারি যারা কর্তা ব্যক্তি তাদেরকে। পুলিশে যে সমস্ত লোকজন আছেন যারা কট্টর জামাত এবং কট্টর যারা বিএনপি পন্থী পুলিশ কর্মকর্তা আছেন, আওয়ামী লীগ চেয়েছে তাদের মুখোশ উন্মোচন করার জন্য। এই লকডাউনের মাধ্যমে সারা বাংলাদেশে আপনি গিয়ে দেখুন, পেপার পত্রিকা, তারপরে মূলধারায় গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার যে অডিও যাকে বলে রেকর্ড চলে আসছে। এদের ক্যারিয়ার শেষ, এদের পরিবারের ক্যারিয়ার শেষ, এবং আগামীতে তারা তাদেরকে হজম করার মতো ক্ষমতা বিএনপির, জামাতের, সরকারের, রাষ্ট্রের, আওয়ামী লীগের কারোরই নেই। মুখোশ উন্মোচন করে দিয়েছে। এই যে তাদেরকে রাগ হয়ে যে ব্রাশ ফায়ার করো, তো এই যে মুখোশ উন্মোচন করে দেওয়া হয়েছে, এটা আওয়ামী লীগের সফলতা। আর এই একটা সফলতা এইভাবে এই সময়টিতে আসবে, এটা কিন্তু আসলে আওয়ামী লীগ কল্পনা করেনি। আমার কাছে এটা যখন ঘোষণা করা হলো, আমার কাছে এটা একটা ছেলে খেলা মনে হয়েছে, অপ্রয়োজনীয় মনে হয়েছে, অদ্ভুত মনে হয়েছে। আর দ্বিতীয়ত আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা লকডাউন, কি একটা কথাবার্তা লকডাউন, আমি এটা নিয়ে বেশ স্যাটায়ার করেছি টেলিভিশন টক শোতে। এটাতে সরকার রেসপন্ড করবে না, সরকার এটা পাত্তাই দেবে না। বিএনপি, জামাত, অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছে, এনসিপি, তারা কেউ এটাকে নিয়ে কোনো মাথা ব্যথাই দেখাবে না। ও মাই গড! অবস্থা দেখে মনে হলো যে এটা একেবারে প্রত্যেকটা মানুষ, আওয়ামী বিরোধী মানুষ, এই লকডাউন শব্দটি তাদের মস্তিষ্কের মধ্যে ঢুকে গেছে নাক দিয়ে, পশমের গোড়া দিয়ে। এবং এটা কোথাও কোথাও বিষ তৈরি করেছে, কোথাও কোথাও অ্যালার্জি তৈরি করেছে, কোথাও কোথাও আফিমের নেশা তৈরি করে ফেলেছে। ফলে এই লকডাউনের দিনটিতে সারা বাংলাদেশ ছিল উত্তেজিত। এই দিন দেখা গেল যে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, আর সরকারের পক্ষ থেকে বলা হলো, এই সত্যমিথ্যা জানি না, এখানে আসলে সামাজিক মাধ্যমে অনেক কথা ছড়ানো হয়, ফলে আমি কোনো নাম মেনশন করব না, শুধুমাত্র কাহিনীটা বলবো যে সরকারের গুরুত্বপূর্ণ কেউ হয়তো বলেছেন যে লকডাউনে যে মানুষকে ঘরে থাকতে বলেছে আওয়ামী লীগ, এই কারণে মানুষ ঘরে নেই। মানুষ যে ঘর বন্দী হয়ে আছে আজকের দিনে, তারা হলো ঘরে বসে বসে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তৃতা শুনবেন, টেলিভিশন দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এই জন্য তারা ঘর থেকে বেরোচ্ছে না। আপনি বোঝার চেষ্টা করেন যে আমরা গ্রামে বলি যে মাথায় ঢ্যাস উঠেছে। একটা মানুষের মাথায় যখন যাকে বলা হয় একটা বাজে জিনিস উঠে যায়, পাকস্থলী থেকে বাজে জিনিস উঠে যায়, তখন তার মাথায় আর কাজ করে না। তো এরকম কথাবার্তা এখন আমরা শুনতে পাচ্ছি। তো এটা কেন হলো? এটা তো হওয়ার কথা নয়। আপনি যখন সঠিক পথে থাকবেন, অবিচল থাকবেন তখন, আর যখন মন্দ পথে থাকবেন তখন যে কোনো সন্দেহ, অবিশ্বাস আপনাকে আতঙ্কগ্রস্ত করে তুলবে। আমি ধরুন চুরি করিনি, মন্দ একটা কাজ করিনি, সারা দুনিয়ার লোক বলুক, সারা দুনিয়ার লোক বলুক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। এটা হলো ইউনিভার্সাল একটা ট্রুথ। সে মাথা নুইয়ে সুন্দরভাবে সে তার কাজ করে যাবে। চারিদিকে বদনাম, দুর্নাম, অনেক কিছু হচ্ছে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ জানলো না। কিন্তু আপনি চুরি করেছেন, ডাকাতি করেছেন, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, আপনি
রাস্তাতে হাঁটবেন, পাশে একটা কাক ডেকে উঠলো, কোকিল ডেকে উঠলো, ময়না টিয়া শালিক ডেকে উঠলো, বা গাছের পাতা নড়ে উঠলো, আপনার অন্তরের মধ্যে একটা কামড় দিয়ে উঠবে যে হায় আল্লাহ, ও জানলো কি করে আমি এই কাজ করেছি, নচেত এত রাতে এইভাবে তো ডাকার কথা না, আমাকে দেখি কেন ডাকলো, তাহলে ও কি আমাকে চোর চোর বললো, আমাকে রাজাকার বললো, আমাকে আলবদর বললো, যেমন হুমায়ুন আহমেদের সে বিখ্যাত নাটক তুই রাজাকার তুই রাজাকার। তো এরকম আসলে সন্দেহ তৈরি হয়। তো গত 14 মাসে আমরা যে রাজনৈতিক দল রাজপথে আছি, দেশের মধ্যে আছি, তারপর এই দেশে যারা এখন গাল ফুলিয়ে ফুলিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে যে কথাবার্তা বলছি, তারপরে যারা শাসন ক্ষমতা পরিচালনা করছে, তারা যদি সফল হতাম, মানুষের মন জয় করতে পারতাম, তাহলে এই লকডাউন কেন, মানে এই লকডাউন মানে আওয়ামী লীগের সব লোক যদি রাস্তায় নেমে আসতো গণতান্ত্রিক পদ্ধতিতে, ধরুন আওয়ামী লীগের 7 কোটি লোকই আছে, এই 7 কোটি লোক যদি রাস্তায় নেমে আসতো, বাকি লোকগুলো কেউ তাদের দিকে ফিরেও তাকাতো না। এবং গণতন্ত্রের বিজয় এভাবে, মানে সংখ্যাগরিষ্ঠ লোক এভাবে বিজয়ী হয়। কিন্তু 7 কোটি লোকের জায়গায় গিয়ে ধরুন 70 জন লোক, এই আজকের এই দিনে যদি আওয়ামী লীগের 70 জন লোক রেসপন্ড করে, এবং সেই 70 জন লোক রেসপন্ড করে যদি আপনার 12 কোটি মানুষকে উত্তেজিত করতে পারে, আপনি বুঝতে পারেন যে 12 কোটি লোকের বিশ্বাসের জায়গা, আস্থা এবং ভালোবাসার যে জায়গা, এটা কিভাবে ভঙ্গুর হয়ে পড়েছে। কাজেই এই যে লকডাউন যারা সফল করেছেন তাদেরকে ধন্যবাদ, এর নামে আর একটা ভিডিও করব। আর যারা দিয়েছেন আওয়ামী লীগ সফল করেনি, সফল করেছে সরকার এবং অন্যান্য যারা লোকজন রয়েছে। আর যারা এই লকডাউন দিয়েছে, ঘোষণা করেছে আওয়ামী লীগ, তারা নিঃসন্দেহে যে মজাটা পেয়ে গেছে, আনন্দ পেয়ে গেছে, তাদের যেটা ফুর্তি ভাব এসে গেছে, এই ফুর্তি তারা থামাবে না। আগামীতে তারা আরও নতুন নতুন শব্দ ব্যবহার করে লকডাউন 2, লকডাউন 3, তারপরে শেষে লকডাউন আলফা, লকডাউন বিটা, তারপরে লকডাউন মেটা, এই ধরনের অদ্ভুত নাম দিয়ে আগামীতে তারা যে প্রোগ্রাম দেবে বা পরিকল্পনা করবে বা যে কর্মসূচি দেবে, সেই কর্মসূচিতে যদি আপনি উত্তেজিত হয়ে, বা যেমন আপনি আওয়ামী লীগের অফিস পুড়িয়েছেন, 32 নম্বর আবার ভাঙা হচ্ছে বাকিটুকু, এই ধরনের খবর আমরা দেখতে পেয়েছি, সত্য মিথ্যা আমরা জানি না। আগামীতে দেখা গেল যে এই ধরনের উত্তেজনায় উত্তেজিত হয়ে, মানে কোথায় যে সুই ঢুকাবেন, কোথায় যে প্যারাক ঢুকাবেন, এবং ঢুকানোর পরে দিন শেষে গিয়ে দেখবেন যে প্যারাক যেখানে ঢুকে গেছে, ও মাই গড, আপনার সর্বনাশ। জন্য শেষ পর্যন্ত দিনটা সাফল্যের সাথে শেষ হলো না, তারা আরো দেখতে পেল আওয়ামী লীগ সদর্পে ফিরে এসেছে। কারণ আওয়ামী লীগের ঘনিষ্ঠ জনেরাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিচ্ছে যে সংবিধানটা থাকবে, সংবিধানে যাকে আদেশে স্বাক্ষর করার অধিকার দেওয়া হয়েছে সেই রাষ্ট্রপতি সেই আদেশে সই করবেন। সেটা ওই জুলাই সনদ নাম হলেও সেটাতে রাষ্ট্রপতির আদেশই মেনে নিতে হবে। সেজন্য কেউ যদি গিয়ে আত্মহত্যা করেন, কেউ যদি নদীতে ডুবে মরতে চান ডুবে মরতে পারেন, রাষ্ট্র তাতে পরোয়া করে না। এগুলো নিশ্চিত করলেন কিনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তাদের রাজপথে এত মহড়ার মধ্যে আর ফ্যাসিবাদী শক্তিকে যে কোনো ভাবে বিলোপ করে দেওয়া হবে, এসব হুমকি ধামকির মধ্যে, তাহলে রক্ষাকারী বাহিনী এবং তাদের মিত্র আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলো মিলে একরকম মহা সমারোহে কর্মসূচি দিয়ে সর্বোচ্চ সতর্ক থেকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সফল করে দিয়েছে। রাজধানী ঢাকা সহ সারা দেশেই স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে, গাড়ি ঘোড়া কম চলেছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল হাতে গোনা, বেশিরভাগ বন্ধ থেকেছে। অফিস আদালতে রাজধানী ঢাকা জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের নেতা কর্মীরা ঘোষণা দিয়েই পয়েন্টে দখলে রেখেছিলেন। তাহলে রাজনৈতিক দলগুলো যখন মহড়া দিচ্ছে রাস্তায় রাস্তায়, তখন সাধারণ মানুষ যে নামবেন না সেটাই তো স্বাভাবিক। আর আওয়ামী লীগের কর্মসূচি ছিল ঠিক সেটাই, যে সাধারণ মানুষ ঘরে থাকবেন, তারা লক্ষাধিক কোনো লোকের মিছিল করে ফেলবেন বা ঢাকা শহরে মিছিলে সয়লাভ করে দিয়ে জামায়াতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে সরাসরি মারামারিতে জড়িত হয়ে পড়বেন রাস্তায়। এমন কোনো কর্মসূচি আওয়ামী লীগের তরফে শোনা যায় নাই। তবে জামায়াতে ইসলামী ছাত্র শিবির উৎসব মুখর পরিবেশে উত্তরায়, মগবাজারে,
এখন আওয়ামী লীগের অফিসের সামনের জায়গায় আওয়ামী লীগ পথে না নামতে পারে, কারণ ওই যে গোয়েন্দা সূত্রে খবর ছিল লাখো লোকের সমাবেশ নাকি আওয়ামী লীগ করে ফেলতে পারে। আর এই দলগুলো জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির কাল থেকেই ঘোষণা দিয়ে রেখেছিল আজ তারা ঢাকা শহর তাদের দখলে রাখবে। জামাত শিবিরের দখলে যখন ঢাকা শহর, তখন সাধারণ মানুষ পথে বেরোবেন সেটা ভাববার কোনো কারণ নাই। সাধারণ মানুষ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সফল করেছেন, তারা ঘরে ছিলেন। জামায়াতে ইসলামীর জন্য ব্যাপারটা বেশ উৎসব মুখর ছিল এ কারণেও যে এরকম করে প্রকাশ্যে তখনও আমরা নেতৃবৃন্দকে চিনতাম, কিন্তু এলাকায় এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মী সমর্থকেরা এভাবে প্রকাশ্যে বেরিয়ে আসেন নাই। বা 90-এর পর থেকে বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে জামায়াত শিবিরের মানে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা তাদের পরিচয় প্রকাশ করে এভাবে বের হয়ে আসেন নাই। কাজে তারা উৎসব করেছেন, তারা বিভিন্ন রাস্তায় ক্রিকেট খেলেছেন। ওই যে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শহীদ আবরার ফাহাদ সড়কে ক্রিকেট খেলার ছবি দেখছিলাম। উত্তরায় দেখছিলাম লাইন দিয়ে চেয়ার সাজিয়ে জামায়াতের নেতা কর্মীরা বসে আছেন বলে যে ছবি প্রকাশিত হয়েছে, দেখে মনে হচ্ছে পাড়ার মুরব্বীরা তারা প্রকাশ্যে বেরিয়ে এসেছেন যে তারা জামায়াতের রাজনীতি সমর্থন করেন এবং তারা বসে আছেন। কাজেই জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের জন্য রাজপথ এরকম প্রকাশ্যে বেরিয়ে এসে দখলে রাখার বিষয়টা খুব এক্সাইটিং ছিল, সেটা সারাদিন তাদের কার্যক্রমে পরিষ্কার। আবার ওই যে 2024-এর জুলাই আগস্ট থেকে একদল উন্মত্ত ক্রোধোন্মত্ত মানে কি বলবো মানে পাগল মানুষজন যারা শুধু ভাঙচুর লুটপাট করতে চান এবং কেন যে তারা ক্রুদ্ধ তারা জানেন না, সেরকম একদল লোক যে এখনো ভীষণভাবে সক্রিয় আছে, যারা নাশকতা করতে চান, ভাঙচুর করতে চান, বিশৃঙ্খলা করতে চান, শুধুমাত্র এই নেশায় পথে বেরিয়ে আসছেন। তার প্রমাণ মেলে যখন ওই মানে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টা, যেটা 5ই আগস্টেই কিন্তু সাধারণ মানুষ জানেন। কাজে এরকম উন্মাদেরা যখন রাস্তায়, তখন সাধারণ মানুষ পথে নামবেন না সেটাও স্বাভাবিক। কাজে তাতেও লকডাউন একেবারে দুর্দান্তভাবে সফল হয়ে গেল। সারা ঢাকা শহরের মানুষ জানলেন 13ই নভেম্বর তারিখটি আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘোষিত হয়েছে। কাজেই পুলিশ 2 দিন 3 দিন ধরে সাধারণ মানুষকে হেনস্থার চূড়ান্ত করেছে, তল্লাশি করেছে, যাকে তাকে সন্দেহ হলেই গ্রেফতার করতে গিয়েছিল। কাজে একজন কিশোরকেও গ্রেফতার করে ফেলা গেছে এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো সে খবর দিচ্ছে। কিন্তু এখন আর তাদের কোনো মানবাধিকার নিয়ে প্রশ্ন নাই যে একজন কিশোরকে কিভাবে ফলো হওয়া ঠেকাতে শেষ পর্যন্ত কেউই পারল না। বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিএনপির বিভিন্ন ইউনিটও রাস্তায় নেমে এসেছিল, বিভিন্ন জায়গায় তারা আওয়ামী লীগ খোঁজাখুঁজিও করেছে বলে সংবাদ মাধ্যমে খবর দেখলাম। তবে বিএনপির দিক থেকে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না, কারণ বিএনপি আর জামায়াতের সম্পর্কটা তো এখন আবার খুব খারাপ। ওই জুলাই সনদ নিয়ে যে গণভোটটা আগে দিয়ে দেয় কিনা ইউনুস, তারপর জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে দমনের নামে এসব করে টোরে ইউনুস সরকারকে টিকিয়ে রাখার জন্যে রাজপথে নেমে এসে শেষ পর্যন্ত নির্বাচনটাকে যত ইচ্ছা পিছিয়ে দেয় কিনা, এসব অবিশ্বাস সন্দেহের মধ্যে তারেক রহমান তো গতকাল বলে বসেছেন যে আওয়ামী লীগের ছায়াতলে গিয়ে যেমন জামায়াতে ইসলামী আশ্রয় নিয়েছিল, এখন জামায়াতের ছায়াতলে ফ্যাসিস্ট পলাতক স্বৈরাচার মানে আওয়ামী লীগ আশ্রয় নিয়েছে কিনা সেটা নাকি আমাদের ভেবে দেখা দরকার। এইরকম একটা অবিশ্বাস সন্দেহের মধ্যে একটা উৎসব মুখর পরিবেশে যে আওয়ামী লীগ ঠেকাবে বলে সারাদিন আওয়ামী লীগের কর্মসূচি সফল করে একটা সাফল্যের হাসি হেসে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক পক্ষটি আজ রাতে ঘুমাতে যাবে, তার ব্যবস্থাটিও একেবারে ধূলিসাৎ হয়ে গেল যখন ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে এসে বললেন গণবিধানের উপরে স্থান দেওয়ার যে স্বপ্ন সাত তাদের, 72-এর সংবিধানটা বাতিল করে দিয়ে এখন সংবিধান লিখে অনেক মাস বছর কাটিয়ে দিয়ে নির্বাচনটাকে অনেক পিছিয়ে নিয়ে যাওয়ার যে স্বপ্ন সাত তাদের, সব ধূলিসাৎ করে দিল এই ওয়াকারুজ্জামান আর এই শাহাবুদ্দিন চুপ্পু, শেখ হাসিনার 2 ঘনিষ্ঠজন। এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামী আর ছাত্র শিবির কিংবা জাতীয় নাগরিক পার্টি যারা পথে ছিল তাদের জন্য শেষ পর্যন্ত দিনটা সাফল্যের সাথে শেষ হলো না। তারা আরো দেখতে পেল আওয়ামী লীগ সদর্পে ফিরে এসেছে, কারণ আওয়ামী লীগের ঘনিষ্ঠ জনেরাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিচ্ছে যে সংবিধানটা থাকবে,
সংবিধানে যাকে আদেশে স্বাক্ষর করার অধিকার দেওয়া হয়েছে সেই রাষ্ট্রপতি সেই আদেশে সই করবেন। সেটা ওই জুলাই সনদ নাম হলেও সেটাতে রাষ্ট্রপতির আদেশই মেনে নিতে হবে। সেজন্য কেউ যদি গিয়ে আত্মহত্যা করেন, কেউ যদি নদীতে ডুবে মরতে চান ডুবে মরতে পারেন, রাষ্ট্র তাতে পরোয়া করে না। এগুলো নিশ্চিত করলেন কিনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাদের রাজপথে এত মহড়ার মধ্যে আর ফ্যাসিবাদী শক্তিকে যে কোনো ভাবে বিলোপ করে দেওয়া হবে এসব হুমকি ধামকির মধ্যে। তাহলে ইউনূস করছেনটা কি? একেবারে মর্মাহত, প্রতারিত, হতাশ হয়ে পড়েছেন এখন এই পক্ষটি। কারণ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি আসলে তাদের আসল দাবিটা কি? যেদিন শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলার রায় ঘোষণার তারিখ ঘোষিত হলো, মানে 17 তারিখ নাকি শেখ হাসিনার রায় হবে, জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামী থেকে সবাই জানে, শেখ হাসিনাও জানেন ফাঁসির রায় হবে। এবং শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলেছেন যে ওই ক্যাঙ্গারু কোর্টে তাকে কি রায় দেওয়া হলো না হলো তিনি চিন্তিতও নন, তিনি এর পরোয়াও করেন না। এবং কিন্তু দিনটা যখন শেষ হচ্ছে তখন আওয়ামী লীগের কর্মসূচি যেমন সফল, তেমনি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি টের পাচ্ছে তারা যে জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান দিতে বলে আসলে জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে আসছিল, যেটা আসলে সাদা বাংলা ভাষায় ওই কথাটা যে জুলাই বিপ্লবে যেসব ফৌজদারি অপরাধ হয়েছে, মানে তারা হত্যা করেছেন, আগুন দিয়েছেন, রাষ্ট্রীয় সম্পদে আগুন দিয়েছেন, পরবর্তীতে অগ্নিসংযোগ, লুটপাটের যেসব ঘটনা ঘটেছে, এসবের কখনো বিচার করা যাবে না, এই দায় মুক্তিটুকু তারা প্রত্যাশা করেছিলেন। এখন তারা দেখছেন দেশ বা ইউনূস তার জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে দেশকে একটা নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার বক্তব্য দিচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কথা শুনে। কারণ তারা বলে দিয়েছেন যে ওই জুলাই সনদকে সংবিধানের ওপর স্থান দেওয়া, জুলাই সনদের আদেশে রাষ্ট্রপতির বদলে ইউনূস স্বাক্ষর করা, কিংবা জুলাই সনদে জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া এবং সংবিধানকে ছুঁড়ে ফেলা, 72-এর মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে ফেলা, এসব কোনো ছেলে খেলা হলে তারা এখন জরুরি অবস্থা ডাকবেন। জরুরি অবস্থা ডাকলে ইউনূস নিজে জানেন তার অবস্থাটা কত জরুরি হয়ে পড়বে। কাজে ওই সিচুয়েশন এড়াতে, ওই পরিস্থিতি এড়াতে তিনি ওয়াকারুজ্জামান আর চুপ্পুর কথা শুনতে বাধ্য হয়েছেন। এইদিকে এখন হাসনাত আব্দুল্লাহ নাহিদ ইসলামরা থেকে শুরু করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা যারা এত বছর পরে প্রকাশ্যে বেরিয়ে এলেন, তারা সকলে মনে করছেন যে এমনকি বিএনপি নির্বাচনে নির্বাচিত হয়ে এলে সাংবিধানিক স্বীকৃতি না থাকায় তাদের বিপ্লবের, তাদেরকে ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত করা হবে। কারণ তাদের নেতা কর্মী জুলাই বিপ্লবের আন্দোলনকারীরা তো প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে এসে বিভিন্ন ফৌজদারি অপরাধের দায় স্বীকার করেছেন, পুলিশ হত্যার দায় স্বীকার করেছেন, থানা লুটপাটের দায় স্বীকার করেছেন, বাংলাদেশ টেলিভিশন ভবন পুড়িয়ে দেওয়া, সেতু ভবন পুড়িয়ে দেওয়ার দায় স্বীকার করেছেন, মেট্রো রেল স্টেশনে আগুন দেওয়ার কথা বলেছেন। এই অভিযোগগুলোর বিচার যে কোনো সরকার যে কোনো সময় করতে পারবে। যখন তারা শেখ হাসিনার ফাঁসির রায় সেটা সেলিব্রেট, সেটা উদযাপন করার জন্য প্রস্তুত হচ্ছেন, তখন এখন তারা ইউনূসের শেষ পর্যন্ত ওয়াকারুজ্জামান আর রাষ্ট্রপতি চুপ্পুর কাছে আত্মসমর্পণের ফলশ্রুতিতে দেখছেন তাদের চোখের সামনে ফাঁসির দড়ি ঝুলছে। কাজেই আওয়ামী লীগ 13 তারিখ যে ফিরে এলো আসলে নানা প্রক্রিয়ায়। ফিরে এলো একদিকে লকডাউন সফল করার মাধ্যমে, ফিরে এলো একদিকে এইসব মানে 72-এর সংবিধান বাতিল করার যেই দাবি দমকে দমকে এই বিপ্লবীরা জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, জাতীয় নাগরিক পার্টি সহ তাদের সমমনা দলগুলো প্রায়শই উঠিয়েছে এবং উঠিয়ে সভা সমাবেশ গরম করার চেষ্টা করেছে, সংবাদ মাধ্যমে তত্ত্ব দেওয়ার চেষ্টা করেছে। সেই সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। এই প্রত্যেকটা জিনিস হিসাব করতে করতে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে আজ রাতে ঘুমাতে যেতে হচ্ছে এটা ভাবতে ভাবতে যে তারা যে প্রকাশ্যে চলে এলেন এই ঝুঁকি থেকে, ফাঁসির যে দড়ি তারা সামনে ঝুলতে দেখছেন সংবিধানটা বাতিল না হওয়ার ফলে, এসব ঝুঁকি থেকে তারা নিজেদেরকে কি করে মুক্ত করে রাজনীতিতে এখনো প্রাসঙ্গিক রাখবেন। 13ই নভেম্বর তারিখটায় তাই আওয়ামী লীগ
যখন সদর্পে ফিরে এলো তখন জামায়াতে